গতকাল ঈদটা খুব দারুণভাবে শুরু করেছিলাম কারণ আসলে বাংলাদেশের জয় পেয়েছিল এবং তারপর গতকাল সন্ধ্যার ম্যাচ আমরা জানি যে কি হয়েছে নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি এবং সেই বৃষ্টির কারণে 1 ঘন্টা ডিলে ছিল এবং আজকে সকালের ম্যাচ নিয়ে জাস্ট কিছু বলার নেই এবং এখন ভাবতে হচ্ছে যে বলা যায় না ওয়েস্ট ইন্ডিজও কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের অনেক বড় ভাগিদার আগে থেকেই বাট এবার কোনো একটা কিছু কিন্তু ঘটে যেতে পারে এত চমৎকার পারফর্ম করেছে তারা এবং বলতেই হচ্ছে একটু স্বস্তি পাচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ ম্যাচটা হয়তো সুপার 8-এ জিতে যাবে বাট বাকি দুটো দলের সাথে কি করবে সেটা আসলে দর্শক আমরা এখনও কেউ জানি না কারণ খেলা হতে এখন অনেক বাকি 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ লড়বে 22 জুন লড়বে ইন্ডিয়ার বিপক্ষে এবং তারপর গিয়ে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ রয়েছে সবাইকে ওয়েলকাম করছি আমাদের খুবই ভালোবাসার বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স এবং SSRM স্টিল অ্যান্ড এরিয়ান টেলিকম সঙ্গে আছে মৌয়ার আমার সঙ্গে আছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর শামীম আশরাফ চৌধুরী এবং সেই সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদার হ্যালো ওয়েলকাম করছি ঈদ মোবারক কেমন আছেন ঈদ মোবারক ভালো সবাই ভালো হ্যাঁ খুব তাড়াহুড়ো করে ঢুকেছি আমি যাই হোক ঈদের দিন খুব ভালো কেটেছে এবং আজকে ঈদের পর দিন বাট ঈদের আমেজ তো 7 দিন ব্যাপীই থাকবে আজকে সকালের ম্যাচটা নিয়ে আমি শুরু করতে চাই কারণ আপনি একটা কথা বলেছিলেন এবারের ওয়ার্ল্ড কাপের বোধহয় ফার্স্ট শোতে বা এরকম কোনো একটা শোতে যে ওয়েস্ট ইন্ডিজ আসলে কি করবে আমরা এখনও জানি না আর যেহেতু খেলা তাদের ভেন্যুতে সেটা একটা অনেক বড় ফ্যাক্ট তাদের জন্য হ্যাঁ আমি মোটামুটি 4টা দলকে যারা ফ্যান্সি সেমিফাইনাল খেলার নাম বলতে বলা হয়েছিল এবং আমি বলেছিলাম ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি হবে কারণ এখনও বলা যায় না বাট দেভ জাস্ট গট দ্যাট মোমেন্টাম এই নিয়ে 7 বা 9টা ম্যাচ তারা পরপর জয়লাভ করেছে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো তো তার আগে যে সিরিজগুলো হয়েছে T20 ইন্টারন্যাশনালসে তো সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজের গতকালের পারফরমেন্স তো কত রকমের যে রেকর্ড ব্রেক হয়েছে আমরা আস্তে আস্তে সব জানাবো আমাদের দর্শকদের হ্যাঁ ভীষণ রকম আমার মনে হয় আমরা একটু স্কোর কার্ডটা দেখে নেই স্কোর কার্ডটা দেখে হয়তো সেই বিষয়গুলো আমরা এক এক করে আলোচনায় চলে আসতে পারবো নিকোলাস পুরান 53 বলে 98 রানের একটা দারুণ ইনিংস তিনি খেলেছেন চার্লস 27 বলে 43 এবং রোবম্যান পাওয়েল 15 বলে 26 অন্যদিকে যদি একটু আমি আফগানিস্তানের দিকে তাকাই ইব্রাহিম জাদরান তিনি আসলে 28 বলে 38 এবং ওমর যে 19 বলে 23 রশিদ খান 11 বলে 18 করেছেন বাট আমি জানি না যে ওদের কী হয়েছিল নাভিনুল হক মাত্র একটা উইকেট নিলেন 41 রান দিয়ে এত খরচে ওমর যাই একটা উইকেট নিয়েছেন 41 রান দিয়ে এবং গুলবাদিন 2টো উইকেট নিয়েছেন 14 রান দিয়ে মানে এখানে এতগুলো নাম তাদের রশিদ খান রয়েছে তাদের আরও মানে মুজিবুর রহমান রয়েছে মোহাম্মদ নাবি রয়েছে ফজল হক ফারুকি রয়েছে নামের অভাব নেই দুই দলেই কিন্তু হয় কি এক একটা দিন দেয়ার ইজ এ ব্যাড ডে এট দ্য অফিস আমরা বলি প্রতিদিনই একটা দল কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারে না কিন্তু যে পার্থক্যটা দেখেছি এত বিশাল রানে জয়লাভ করা এই ফর্ম্যাটে সচরাচর দেখা যায় না এবং নিকোলাস পুরান কিন্তু ইন দ্য রিসেন্ট পাস্ট তাকে একটু ক্রিটিসিজম করা হয়েছিল যে তার অ্যাপ্রোচটা একটু অ্যাগ্রেসিভ একটু বেশি অ্যারোগ্যান্ট সে চড়াও হতে চায় বেশি তাড়াতাড়ি কিন্তু গতকাল দুর্ভাগ্যবশত 2টা রানের জন্য একটা রান আউট হয়ে গেছিল সে এবং 2টা রান হলে একটা প্রথম আমরা সেঞ্চুরি এই বিশ্বকাপে দেখতে পারতাম সেকেন্ড 90 এর আগে 94 রান করেছিল বোধহয় ইউএসের একজন ব্যাটার তো এখন পর্যন্ত সেঞ্চুরি আসেনি প্রায় সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন নিকোলাস পুরানের ইনিংসটা উদ্বুদ্ধ করেছে জনসন চার্লসকে ওদের স্ট্রাইক রেটটা দেখো 43 of 27 বলস রহমান পাওয়েল অধিনায়ক 26 of 15 বলস 218 অ্যান্ড ইজ দিস গোয়িং টু চেঞ্জ এই এতদিন ধরে দেখছিলাম বোলারদের একটা প্রাধান্য আমরা দেখতে পেয়েছিলাম যদিও বোলাররা সাকসেসফুল হয়েছে আফগানিস্তান ব্যাট যখন করেছে ম্যাকে আমরা দেখতেই পাচ্ছি যে তিনি আসলে 3টা উইকেট নিয়েছেন 14 রান দিয়ে আকিল হোসেন এবং গুরাকেশ মতি তিনি কিন্তু দুটো করে উইকেট নিয়েছেন সো আমি আসলে ভাবতেও পারিনি যে কালকে এত রানের ব্যবধানে মানে 104 রানে জয় হয়েছে ওয়েস্ট ইন্ডিজ একটা হিউজ ডিফারেন্স ম্যাসিভ 104 রান 50-50 ওভার ম্যাচও যদি 104 রানে কেউ জয়লাভ করে তাও বলা হয় যে এটা বড় একটা মার্জিন তো ভেরি আনলাইক আফগানিস্তান কিন্তু তাদের একটা ব্যাপার যে এটা ঘটে গেছে প্রি সুপার 8 সো একটা খারাপ দিন চলে গেছে তাদের এই পর্বে এবং পরবর্তী পর্বে যে তারা এরকম খেলবে আমরা জানি তারা কত শক্তিশালী দল তো ডোন্ট বি টু হ্যাপি তুমি যে শুরুতে বলছিলে যে বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে একটা চান্স আছে দ্যাট ইজ নট দ্য ট্রু আফগানিস্তান শামীম ভাই যেটা আমাদের সঙ্গে ঘটছে মানে বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে সবচেয়ে শক্তিশালী টিমগুলোর সঙ্গে ইন্ডিয়া অস্ট্রেলিয়া তারপর আফগানিস্তান ওই জায়গা থেকে আমি একজন ক্রিকেট প্রেমী আমি তো আশা করতেই পারি অয়ন চাকলাদার আপনার কি মনে হয় যে আমি তো আশা করতেই পারি হ্যাঁ আশা তো করতে কোনো শেষ নেই বাংলাদেশের লাস্ট 2টো ম্যাচ যেগুলো জয়লাভ করলো আমরা খুবই হ্যাপি এবং আমরাও আশাবাদী যে সামনে যেহেতু অস্ট্রেলিয়া ইন্ডিয়া দুটোই বেশ বড় টিম
একটু হয়তো কঠিন হবে, কিন্তু আসলে আশায় বুক বাঁধতে তো কোনো ক্ষতি নেই। একদম কোনো দোষ নেই, এবং আমরা গানও শুনবো। আমি খুবই খুশি যে আপনি গিটার নিয়ে এসেছেন। এমনিতে কি ক্রিকেট দেখা হয় নাকি আপনি ক্রিকেট লাভার কিনা, আমি আগে তাই শুনি। আমি সত্যি বলতে খুব যে ক্রিকেট দেখা হয় সেরকমটা না, কিন্তু বাংলাদেশের খেলাগুলো হলে দেখার চেষ্টা করি। এটা খুব স্বাভাবিক, একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো আমরা সবসময় দেখতে চাই। হারলে খুব কষ্ট পাই, জিতলে ভীষণ আনন্দ হয়, এটা অনেক স্বাভাবিক ব্যাপার। নতুন গানের গল্প শুনবো একটু। নতুন গান এসেছে, যে গানটা নিয়ে আমরা এর আগে একটা শোতে কথা বলছিলাম যে নতুন গান আসার কথা রয়েছে। আচ্ছা, নতুন গানটা এখনো এসে পৌঁছয়নি, আচ্ছা। এটা ঈদের সিজনে আসবে। আমার এবং কনাপুর জনম জনম নাম গানটার মিউজিক ভিডিও আকারে আসছে। এছাড়াও একটা ফাগুন অডিভিশন থেকে আমার এবং আতিয়া আনিশার একটা ডুয়েট গান আসছে। ও দ্যাটস গ্রেট। আমরা কি একটু গান শুনবো? শুনতে পারি? একটু গান শুনি। জি, চলো নিরালায় গাইছি। হ্যাঁ, আপনার পাশে যিনি বসে আছেন তিনি ভীষণ মানে গান প্রেমী মানুষ, খুব গান ভালোবাসেন। আই এম ভেরি অনার্ড টু সিটেড বাই হিজ সাইড। তো আমি গাইছি। গানটা সুর করেছেন নাভেদ পারভেজ এবং লিখেছেন জনি হক ভাই। আমি এবং আতিয়া আনিশা গেছি একদম, এবং পরান সিনেমাতে। পরান সিনেমা গান। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়। আমি আর আমি নই, তোমাতে ডুবিয়া রই, দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মুন্দরিয়া, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়। লা 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 লা। চলো নিরালায়, চলো নিরালায়। দারুণ, খুবই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুবই দারুণ, খুবই দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ। নর্মালি যেটা হয় যে আমরা যে গানের সুরগুলো করি, ভাইয়া কিন্তু সে শো দেখেন। মানে শামীম ভাই হচ্ছেন অন্যরকম একজন মানুষ, এটা বলতেই হবে। আমি একটু ঈদের দিনের সকালের গল্প শুনি। ঈদের দিনটা কতটা টেনশনে কেটেছে আপনার, শামীম ভাই? টেনশনে শুরুতেই যখন 5:30টার সময় অ্যালার্ম দিয়ে উঠলাম, প্রথম বলে তানজিদ তামিম এইভাবে ডাউন দ্য উইকেট এসে মারতে যাবে, ওইটাতে টেনশন তো শুরু করে দিয়েছিল ভোর 5:30টা থেকে। একদম। এবং টেনশনটা কন্টিনিউ করেছে যতক্ষণ বাংলাদেশ ব্যাট করেছে। কেন এত অল্প সঞ্চয় করে যে কোনো দলই হোক, নেপাল দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল দলই হোক বা সবচেয়ে শক্তিশালী দলই হোক, একটা মেন্টালি তাদেরকে স্ট্রেংথটা তাদের বাড়িয়ে দেয়। এবং সেই জায়গার থেকে ওই প্রায় 1.5 ঘন্টা খুবই টেনশনে ছিলাম। তারপরে যখন শর্ট করে 4টে উইকেট পড়ে গেল, টেনশন ফ্রি, নামাজে যাওয়ার টাইম হয়ে গেল, কোরবানির সময় হয়ে গেল, সব কিছু ছকে পড়ে গেল। এবং একটা এবং প্রথম অবস্থায় আমার ওই 2003 সনে আইসিসি ট্রফিতে ঈদের এই কোরবানি ঈদই ছিল। কোরবানি ঈদের আগের দিন আমরা সাউথ আফ্রিকার ডারবানে ছিলাম, কমেন্ট্রি করছিলাম। তো সেইখানে তার আগের দিন আমি কমেন্ট্রিতে বলেছিলাম যে আজকে আমাদের ছেলেরা, এটা 50 ওভার টুর্নামেন্ট, জয়লাভ করে কানাডার বিরুদ্ধে। কানাডা ওই সময় নেপালের চেয়ে দুর্বল দল ছিল, কিন্তু বলেছিলাম যে তারা আজকে জয়লাভ করে আমাদের দেশবাসীকে ঈদের উপহার দেবে। সেই ম্যাচ আমরা হেরে গেছিলাম। ওইটার কথা, ওই দিনের কথা, 20 বছর আগের কথা আমার বারবার ওই ভোরবেলা মনে হচ্ছিল যে আবার যেন এটা না ঘটে। ভাবা যায় না, ঘটেনি। মানে আমি জাস্ট আগের দিন, ঈদের আগের দিন একটা ভিডিও বানিয়েছি যে মিষ্টি খাচ্ছি, আগাম কালকে সকালে তো বাংলাদেশ জিতে যাবে। যখন বাংলাদেশের এই করুণ দশা, আমি তো গালির স্রোতে ভাসছি। এবং ওই মোমেন্টে আমি ভাবছি যে আমি কী করলাম, আসলে কি বাংলাদেশ হারবে? আজকে তো আমি মুখ দেখাতে পারবো না। আমি প্রথম ইনিংস দেখার পর ফোনটা, আমি তো ট্রফিতে দেখছিলাম, আমি ফোনটা জাস্ট অফ করে ফোনটা সরিয়ে রেখে আমি আর ভাবছিলাম যে না, আমি আর খেলা দেখবো না, সেকেন্ড ইনিংস দেখাই যাবে না, যা খুশি হোক। আজকে ফেসবুকেও ঢুকবো না, নো ঈদের, মানে ঈদের শুভেচ্ছা জানানো, কোনো ঈদের শুভেচ্ছাও জানাবো না। বাংলাদেশ জেতার পরে আমি ফেসবুকে গিয়ে লিখেছি ঈদ মোবারক।
সেটাই না। কারণ টেনশন হ্যাঁ, অবস্থা tension খারাপ। এবং আমরা কোয়ালিফাই করেছি সুপার 8-এর জন্য, কিন্তু যেইভাবে কোয়ালিফাই করেছি সেটা কিন্তু সবাইকে যে খুব বেশি আস্থার জায়গায় নিয়ে যায় বা কনফিডেন্স লেভেল বেড়ে যায় সেটা কিন্তু না। এবং সেই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে। টপ অর্ডার স্টিল নট পারফর্মিং, শুধুমাত্র বোলারদের উপর Bowler-রা, right. নির্ভরশীল হয়ে এই বড় বড় দলগুলোর কথা এবং বলছিলাম। আমাদের সামনে রয়েছে হ্যাঁ। বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তানজিম সাকিব, আর 9 উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমান নিয়েছেন 7 উইকেট, তাসকিন আহমেদ 7 উইকেট, আর রিশাদ নিয়েছেন 7 উইকেট এবং সাকিব আল হাসান 2 উইকেট। মানে আমাদের বোলাররা আশ্চর্য লাগে না যে এই নামটা 2 উইকেট সাকিব আল হ্যাঁ। হাসান, খুব তাকে জৌলুসটা অন্তত বোলিং এর দিক থেকে জৌলুসটা, ব্যাটেও দেখি না, একটা 50+ স্কোর করেছে সে হ্যাঁ, সাকিব আল 46 হাসান, কিন্তু বলে তাছাড়া 64 রানের innings। উইকেটে যেখানে তানজিম সাকিব তার নেমসেক যেভাবে বোলিং করছে এই ছেলেটা, বেশি লম্বা দীর্ঘদেহী বোলার নয়, সাধারণত পেস বোলাররা বেশ 6 ফুটের কাছাকাছি হয়, অন্যরা তাই, মোস্তাফিজ অতটা না, রিশাদ হোসেন তাসকিন লেগি, তাই। হ্যাঁ তাসকিন হ্যাঁ। টল, রিশাদ অনেক tall। আর যে খেলছে না আমাদের শরীফুল, সেও লম্বা বা 6'1", সব কিছু মিলে রিশাদকে আমরা একটা এক্সেপশনাল লেগ স্পিনার পেয়েছি যে কনসিস্টেন্টলি উইকেট নিচ্ছে। বাংলাদেশে লেগ স্পিনারের ঘাটতি বহু বহু বছর ধরে আমরা সবাই জানি, এবং বিশাল একটা রিলিফ যে কনসিস্টেন্টলি পারফর্ম করার মতো একজন লেগ স্পিনার ডিফারেন্ট ফরম্যাটে মনে হচ্ছে ও ভালো করতে পারবে, খুব চিন্তা ভাবনা করে খেলে, অনেক ভ্যারাইটি আছে তার বোলিংয়ে, সব কিছু মিলিয়ে দ্য বোলিং ইউনিট ইজ গোয়িং ভেরি ওয়েল। কিন্তু যেই হেল্পটা ইউএসের উইকেটে বিশেষ করে নিউ ইয়র্কের ওই উইকেটে পেয়েছে, সেই সব জায়গায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজে কিন্তু এটা আশা করা যাবে না, আর একটু বেশি খাটাখাটনি করতে হবে। ব্যাটারদের প্রাধান্য আবার শুরু হয়েছে, যেটা এক্সপেক্টেড ইন টি20 ক্রিকেট, সেইটা কিন্তু আসছে, এবং সেই জায়গায় ওই আমরা যেই সাকসেসটা অ্যাচিভ করেছি সেইটা পাথেয় করে খুব ডিসিপ্লিন বোলিং করতে হবে, তাহলে সাকসেস আসবে। এক্স্যাক্টলি। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি। দর্শক, সময় হচ্ছে বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল অ্যান্ড এডিয়ান টেলিকম। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল অ্যান্ড এডিয়ান টেলিকম। সঙ্গে রয়েছে মৌসুমী মো, আমার সঙ্গে আছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর শামীম আশরাফ চৌধুরী, এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক অয়ন চাকলাদার। হ্যালো, ফিরে এলাম ব্রেক থেকে। অয়ন ভাই, একটা গান দিয়ে শুরু করব, তারপর গল্পে যাব, কারণ আমার কাছে এখন অনেক গল্প রয়েছে, অনেক আলোচনা রয়েছে। আচ্ছা, আমি একটা গান করছি, গানটা শুরু করেছিল ইমরান, হ্যাঁ। আর লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাই। ওকে ওকে, ঠিক আছে। মন জুড়ে তুমি, প্রাণ জুড়ে তুমি, তোমারই কাছে তাই ছুটে ছুটে আসি। হো, জানো না তুমি, জানো না কত না ভালোবাসি তোমার জন্য। আমার যত না কান্না হাসি, পাশে তুমি দাঁড়ালে, হাত দুটি বাড়ালে, স্বর্গ যেন খুঁজে পাই। দু চোখের আড়ালে কভু তুমি হারালে, যেন আমি মরে যাই। মন জুড়ে তুমি, প্রাণ জুড়ে তুমি, তোমার কাছে তাই ছুটে ছুটে আসি। হো, জানো না তুমি, জানো না কত না ভালোবাসি তোমার জন্য। আমার যত না কান্না হাসি। এই মন ছুঁয়ে গেল, ট্রাস্ট মি, অসাধারণ, তাই না? Thank you. অসাধারণ Exceptional, লেগেছে। exceptional. থ্যাংক ইউ ভেরি অয়ন ভাই এত চমৎকার গায়, মানে আমি আসলে
ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু উনি একটু কেন যেন খুব একটা মানে থাকে না যে উনি আসলে ওনার মতো করে খুব নীরবে নিভৃতে থাকতে পছন্দ করে, কিন্তু তারপরেও গান গেয়ে অ্যাওয়ার্ড পাওয়া তার জন্য নতুন কিছু না, কারণ চলো নিরালাই সেই অ্যাওয়ার্ডটা কিনে দিয়েছে এবং সামনে এখনো অনেক পথ যাওয়া বাকি আছে। রাইট, একদমই তাই। আমরা একটু আবার গল্পে যাব, গল্পে বলতে আমাদের আলোচনায় যাব, আর এই শোয়ের প্যাটার্নটা একটু আলাদা, আমরা আসলে গল্পই করি। এত চমৎকার একটা ম্যাচ কালকে আমরা দেখেছি, মানে চমৎকার বললে এক পেশে বলা যায়, ওয়ান কাইন্ড অফ পাপুয়া নিউ গিনি এবং নিউজিল্যান্ডের ম্যাচটা। লাকি ফার্গুসন কি চমৎকার রেকর্ড করেছে, সবকিছু ভেঙে চড়ে দিয়েছে। এই রেকর্ড আর কোনোদিন রিপিট হবে কিনা সন্দেহ আছে। বিশ্বকাপে অন্তত, টি-20 বিশ্বকাপে তো হবেই না, ছোটখাটো কোনো ম্যাচে হয়তো বা হতে পারে ছোট দল। আমরা একটু যদি দেখে নিই, এটা আমরা অলরেডি একবার দেখেছি। ডেভন কনওয়ে 32 বলে 35 করেছেন, ডেরিল মিচেল করেছেন 12 বলে 19, কেন উইলিয়ামসন 17 বলে 18, এবং পাপুয়া নিউগিনি যদি আমি একটু দেখি, আমিনি করেছে 25 বলে 17, ভানুয়া 13 বলে 18 এবং বাউ 27 বলে 12। অন্যদিকে মরিয়ার কথা আমি যদি বলি, ভাই মরিয়া কিন্তু আসলে 2.2 ওভার বল করেছিল। সেটাই, তারও এক্সেপশনাল বোলিং, এবং দল মানে যে দলের বিরুদ্ধে বল করছে সেই দলের বিরুদ্ধে 2টো উইকেট নেয়াই একটা কৃতিত্বের ব্যাপার। মাত্র 4-4টি রান দিয়ে 2.2 ওভারে, মানে খুব বেশি স্বাচ্ছন্দ্যে, যদিও তাদের টার্গেট ছিল মাত্র 79, তথাপি তাদের 3টা উইকেট ফেলেছে, এবং দ্যাট ইজ দ্য ক্রেডিবল থিং। এই ছোট ছোট দলগুলো কি নিয়ে যাচ্ছে বিশ্বকাপ থেকে। পাপুয়া নিউগিনি কিন্তু নিউজিল্যান্ড চেয়ে বেশি অস্ট্রেলিয়ার সঙ্গে একটু বেশি সাপোর্ট পায় ক্রিকেটিং একাডেমি থেকে। অস্ট্রেলিয়া তাদের গ্রোথটাকে খুব গুরুত্বপূর্ণ দেয়, এবং একটা লক্ষণীয় ব্যাপার যে পাপুয়া নিউগিনির খেলোয়াড়রা সব হোম গ্রোন প্লেয়ার্স। এটা আমি আগে বলেছি, নেপাল যেরকম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কিন্তু ধরো ওমান, ইউএসএ, কানাডা, এগুলো সব দুর্ভাগ্যবশত ইটস লাইক এ ওয়ার্ল্ড, মিনি ওয়ার্ল্ড 11, বিভিন্ন দেশ থেকে এসে তারা খেলছে। তো এই জায়গায় পাপুয়া নিউগিনিকে, নেপালকে এনকারেজ করা আইসিসির দায়িত্ব, এবং তারা সেটা করছে। এবার 20টা দল বিশ্বকাপে খেলেছে, বাট জাস্ট ওই পয়েন্টে যে লকি ফার্গুসন 24টা বল 24টা ডট বল, এক্সেপশনাল। মানে ওই যে 6টা 6 যেরকম মারে এক ওভারে, যেরকম ইব্রাজ সিং প্রথম করেছিল, ওই যে পুরো ডট বলের রেকর্ড দেখতে পাচ্ছি। লকি ফার্গুসন 24টা ডট বল, তানজিম হাসান সাকিব আমাদের বাংলাদেশের 21টা ডট বল, ওটনিল ব্যাটম্যান সাউথ আফ্রিকার 20টি ডট বল, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি গতকাল যেটা করেছে তারা 20টি করে ডট বল দিয়েছে। কম্প্যারিজন, আমরা তো লকি ফার্গুসনের কথা বললাম, ওয়ান অফ দ্য পেসিয়েস্ট বোলার্স, খুব গতিতে বল করে। তাকে বাদ দিলে তানজিম সাকিবের কথা যদি বলি, মাত্র 4টে ওভারে 3টা বলে রান দিয়েছে, 21টা ডট, আর বাকিরা 4টা বলে রান দিয়েছে। ট্রেন্ট বোল্ট তো এই বছরের পরে বোধহয় রিটায়ার করে যাবে। সো ইটস মানে যেভাবে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ওই আমাদের অনেকে বলছে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ হয়তোবা নেক্সট টি-20 বিশ্বকাপে খেলবে না। এই দুইজনও কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে বহু বছর ধরে খেলে আসছে, এবং এই সময় এসেও, এত বছর পরেও এই ধরনের এক্সেপশনাল বোলিং পারফরমেন্স। হ্যাটস অফ টু দিস গাইজ, বিকজ এটা হলো ব্যাটসম্যান, মানতে হবে সবার যে এটা ব্যাটসম্যান ওরিয়েন্টেড খেলা। টি-20তে ধুমধারাকা মার আসে, মানে টেকনিক্যালি অ্যাডাপ্ট থাকা লাগে না, কোনা কাঞ্চি লেগেও তো রান হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জায়গায় এতগুলো ডট বল করা অসাধারণ। এবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু বোলারদের খেলা হয়ে গেছে, মানে বোলাররা যা করছে। মাত্র আমরা 200-র উপরে 3টা ম্যাচ দেখেছি পর্যন্ত, এতগুলো ম্যাচের মধ্যে, সেটাতেই বোঝা যায়। আমি খুব খুশি, সত্যি কথা বলতে, কি যে ব্যাটারদের এত প্রাধান্য, নিয়ম কানুন থেকে শুরু করে বাউন্ডারি লাইনগুলো একটু কাছে নিয়ে আসা হয় যেন 4 ছক্কা বেশি হয়, সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে বোলারদের একটু মানে ডিসফেভার করা হয়। সেই জায়গায় বোলাররা এইভাবে এই বিশ্বকাপে প্রাধান্য বিস্তার করেছে। আই থিঙ্ক ইটস ইভেন থিংস আউট। এবার হয়তো সেকেন্ড ফেজে সুপার 8 আমরা আরো কিছু বেশি রান দেখব, যদি ওয়েদার বাদ না সাথে। কথা আমি একটু ইন্টারাপ্ট করতে চাই শামীম ভাই। গতকাল যেটা ছিল যে জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিলাম শোয়ের, এরপরে যেটা দেখা গেল পুরো আকাশে এত রোদ যে ছাতা ধরে রাখতে হচ্ছে রোদের জন্য। একটু পর জাস্ট কিছু 5 মিনিটস পরে আকাশ মেঘে একদম ছেয়ে গেছে, তারপরে ঝুম বৃষ্টি শুরু হলো, কভার দেয়া হলো। প্রবলেমটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো শুধু গায়ানা ছাড়া, গায়ানা হলো সাউথ আমেরিকার মেইনল্যান্ডে, সেইখানে মানে একটু প্রেডিক্টেবল ওয়েদার। অন্যগুলি জ্যামাইকা, সেন্ট কিটস, ট্রিনিডাড টোবাগো, সব অ্যান্টিগা, সবগুলো ছোট ছোট আইল্যান্ড, এবং আইল্যান্ড আমরা জানি যে কোনো আইল্যান্ডে বিকজ চারিদিক থেকে বাতাস ঘুরে ঘুরে আসে এবং চারিদিকে সমুদ্র থাকার কারণে বৃষ্টি আসে যায়। শ্রীলঙ্কা যেমনটা হয়, দিনে 3বার বৃষ্টি হয়। সো এই ধরনের
মানে অসুবিধার সম্মুখীন হলেও হতে পারে, কিন্তু উইকেটগুলি তো গুড উইকেটস, বিকজ ওয়েস্ট ইন্ডিজ বহু বছর ধরে ক্রিকেট খেলছে, তাদের উইকেটস আর বেটার কম্পেয়ার টু দ্য উইকেটস ইন দ্য ইউএসএ। এক্স্যাক্টলি। আমরা একটু যদি হাইয়েস্ট রান স্কোরারদেরকে দেখে নেই মুহূর্তে এবারের ওয়ার্ল্ড কাপে, রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান 4 ম্যাচে 167 করেছেন, নিকোলাস পুরান করেছেন ওয়েস্ট ইন্ডিজের 4 ম্যাচে 164, স্টয়নিস অস্ট্রেলিয়া 4 ম্যাচে 156, ইব্রাহিম জাদরান আফগানিস্তান, দুজন কিন্তু রয়েছেন আফগানিস্তানের 152 4 ম্যাচে, ট্রাভিস হেড অস্ট্রেলিয়া 4 ম্যাচে 148, আর অ্যারন জোন্স যুক্তরাষ্ট্র 3 ম্যাচে 141। তার মানে অস্ট্রেলিয়ার দুজন রয়েছে, আফগানিস্তানের দুজন রয়েছে। অদ্ভুত লাগে, ক্রিকেট ইজ এ গ্রেট লেভেল বলে। একসময় আমরা দেখলাম রহমানুল্লাহ গুরবাজ 4 মাসে 167 এ পর্যন্ত হাইয়েস্ট, কিন্তু গতকাল কি ঘটেছে, নিকোলাস পুরান যে একেবারে পেছনে ছিল তার 98 রানে কিন্তু সে দ্বিতীয় স্থানে চলে গেছে একদম শেষ ম্যাচে। সো একদিন হাওয়ায় ভাসছি, পরের দিন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। দ্যাট ইজ ক্রিকেট ফর ইউ, গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটিস। তো সব কিছু মিলিয়ে দিস ইজ গুড। এখন কয়েকটা দল থেকে কিন্তু আমরা দেখছি যে খেলোয়াড়রা রান করা শুরু করেছে, এবং দ্যাটস এ গুড ট্রেন্ড ক্রাউডের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য। বাট স্টিল আমার মনে হয় একটু ব্যালেন্স থাকা দরকার, বোলারও তাদের কারিশমা দেখাক ব্যাটারদের সঙ্গে সঙ্গে, যেটা এখন হওয়া শুরু হয়েছে। এক্স্যাক্টলি। তাহলে আমার মনে হয় একটু মানে হাইয়েস্ট উইকেট টেকারদেরকে দেখে নিতে পারি, রাইট? ফজল হক ফারুকী আবারও আফগানিস্তানে। আমার কাছে কিন্তু এখন টেনশন লাগছে যে সর্বোচ্চ রান স্কোরারও আফগানিস্তানের এবং উইকেট টেকারও তাই, ফজল হক দুজন ফারুকী। আফগান আছে ওই লিস্টে। হ্যাঁ, ওখানে দুজন আফগান রয়েছে, এখানে আমি একজনকেই দেখতে পাচ্ছি আপাতত, এবং তিনি কিন্তু কি বলবো যে ফার্স্ট বোলার। হ্যাঁ, লেফট হ্যান্ড হ্যাঁ। ফ্যান্টাসি ফজল হক ফারুকী বাংলাদেশে ব্যাটারদের অনেক বিপদে ফেলেছে বিভিন্ন সময়। ফজল হক ফারুকী এক্সেপশনাল, তার একটা কৃতিত্ব আছে আমাদের, যে মুস্তাফিজুর রহমান সিমিলার কাইন্ড অফ বলার, অ্যাঙ্গেল ডেলিভারি করে, বলকে সুইং করাতে পারে, এই নিয়ন্ত্রণটা তার খুব ভালো। ট্রেন্ট বোল্ট তো ট্রাইড অ্যান্ড টেস্টেড, বহু বছর ধরে বলছিলাম একটু আগে। আকিল হোসেন স্পিনার, ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার, আকিল হোসেনকে দিয়ে মাঝে মাঝে ইনিংস ওপেন করানো হয়। আন্ড্রেক নকে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার, সাউথ আফ্রিকার ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার্স অ্যারাউন্ড। লকি ফার্গুসনের সঙ্গে আন্ড্রেক নকের গতির দিক থেকে তুলনা করে কনসিস্টেন্সি দেয়ার। সাকিব আল কথা কি বলবো, আমাদের তো এই ইয়াং ছেলেটা সবাইকে তাজ্জব করে দিয়েছে। আর আজারি জোসেফ আসছে, 9 উইকেট নিয়েছে। হোম গ্রাউন্ডে আজারি জোসেফ উইল বি সামওয়ান টু কন্টেন্ট উইথ। ডেফিনেটলি। আমি আবারও বাংলাদেশ আলোচনায় ফিরছি, তার আগে আমি একটু ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। ফ্রেন্ড সার্কেল, কাজিনরা মিলে একসঙ্গে কখনো এমন হয়েছে মিরপুর স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছেন, বা খেলার হয়তো বড় স্ক্রিনে খেলা দেখছেন, হোয়াট এভার, যেটা যে কোনো কিছু হতে পারে? হ্যাঁ, অনেক সময় ফ্রেন্ডরা মিলে তো টিএসসিতে খেলা দেখা হয়, কিন্তু ওরকম স্টেডিয়ামে গিয়ে ওরকম সময় বা করা কখনো করা হয়নি। তবে আমি সত্যি বলতে সবচেয়ে খেলা এনজয় করি হচ্ছে নিজের ফ্যামিলির সাথে, বিশেষ করে বাবার সাথে, মায়ের সাথে বসে বাংলাদেশের খেলাগুলো। যেমন ঈদের দিন সকালবেলা আব্বু উঠে গেছে, আমি উঠে গেছি খেলা দেখার জন্য, তো ওই ফ্যামিলির সাথে দেখতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। খুব স্বাভাবিক। বাট আমি চাই যে মানে আপনি খেলা দেখা আরো বাড়ান, খেলার গান করেন। এই অনুষ্ঠানে এসে এরপর থেকে খেলা রেগুলারলি না দেখলে কিন্তু ঠিক হবে না। আমি তবে একটু ছোট করে বলি, আমার ক্যারিয়ার শুরু কিন্তু খেলার গান দিয়ে। ওকে। কারণ হচ্ছে 2011 সালে আমার ক্যারিয়ার শুরু, এবং জেগে ওঠো নামক একটা অ্যালবামে আমরা করব জয় গানটা করেছিলাম, এবং সেটাই বিশ্বকাপ কেন্দ্র করে। তো আমার খেলার সাথে যে একদমই কানেকশন নেই সেটা ভুল, এবং এই কানেকশনটা কিন্তু অনেক বড় কানেকশন। জি। আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আমি বাংলাদেশের ম্যাচগুলোতে ফিরবো, যেহেতু সামনে আমাদের আসলে সুপার 8 শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, এবং তারপর 21 তারিখের প্রথম বাংলাদেশের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে প্রেজেন্স, ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। বেলামে প্রেজেন্স, ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। সঙ্গে রয়েছে মৌসুমী, আমার সঙ্গে আছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর শামীম আশরাফ চৌধুরী, এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক অয়ন চাকলাদার। ফিরে এলাম ব্রেক থেকে। অয়ন ভাইয়া, ফুটবল নাকি ক্রিকেট, কোনটা বেশি পছন্দ? ফুটবল। কোন দলের সাপোর্টার? ব্রাজিল সাপোর্ট। ও থ্যাংক ইউ। দূর থেকে হাই ফাইভ। আমাদের পাশে যিনি বসে আছেন তিনি সম্ভবত আমাদের বিপরীত দল। আমি কোনোটাই সাপোর্ট করি না, যে জিতে তাকে সাপোর্ট। আমি সত্যি কথা বলতে ফুটবল আই ওয়ান্ট এ গুড গেম। বেসিক্যালি আমি ইউরোপিয়ান টিমগুলির পক্ষে একটু ইংল্যান্ডের দলকে আমি সাপোর্ট করি, যদিও তারা খুব বেশি, যেহেতু আমি ওখানে খেলা দেখার সুযোগ হয়েছে, ওখানে পড়াশোনা করেছি, বড় হয়েছে, এই কারণে ইংল্যান্ডের প্রতি আমার একটা সফট দুর্বলতা রয়েছে।
আমি জানি না, তাহলে আমার উচিত ছিল যখন আপনি ইংল্যান্ডে ছিলেন ওই সময়ে জন্মনি ঘুরতে যাওয়া। আমার এবার কেন যেন আমি মানে হয়তো সময় ছিল না, এই জন্য হতে পারে যে আমি খুব একটা মজা পাইনি। বাট আমি এবার কথা বলতে চাই, আগামীকাল সকালে একটা ম্যাচ রয়েছে, অর্থাৎ কালকে থেকে তো স্টার্ট হচ্ছে সুপার 8-এর ম্যাচ, এবং প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং সেই সাথে ইউএসএ জায়ান্ট কিলার্স। এখন তো তাদের একটা ট্যাগ হয়ে গেছে, তারা বড় বড় দলকে হারিয়েছে। হ্যাঁ, মানে বাংলাদেশকে প্রিভিয়াস সিরিজে ওয়ার্ল্ড কাপ শুরু হ্যাঁ। করার আগে সিরিজ জয়লাভ করেছে, পাকিস্তানকে তারা হারিয়েছে সুপার ওভারে এসে, এবং সেই জায়গায় তারা যে স্নায়ুর চাপ অ্যাবজর্ব করতে পারে সেটা তাদের দে হ্যাভ শোন ইট। সো তাদের ক্রিকেটিং প্রয়াসের সঙ্গে তাদের মানসিকভাবে যে শক্তিটা আছে, আর এই ধরনের দলগুলির হয় কি তাদের কোনো আমাদের চাপ দলে নেই। যেরকম বিশাল চাওয়া পাওয়া নেই, বিশাল প্রেশার। আমরা সবাই মিডিয়া, আমরা যারা সাপোর্টার, যারা ফুটবল বেশি পছন্দ করে তারা ক্রিকেট খেলা হলে তারাও আবার দেখা যায় চাপ প্রয়োগ করে। সবকিছু মিলিয়ে খেলোয়াড়দের উপরে বড় দলগুলো একটু চাপ থাকে। Exactly. ইউএস এর ওইটা কোনো দেখতে চিন্তা পাচ্ছি নেই। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক, রেজা হেনরিক্স, এডার মার্করাম, স্টাবস, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো অ্যানসন, কেশব মহারাজ, কাগিজো রাভাদা, ওটেল বার্টম্যান, এনরিক নরকিয়া। মানে প্রত্যেকটা প্লেয়ার আসলে ইন্ডিভিজুয়ালি খুব পাওয়ারফুল। সারপ্রাইজিং কয়েকটা নাম এখানে। ওটনেল বার্টম্যান যে নতুন খেলোয়াড় আসছে, সে তার বিশ্বকাপে আগে তাকে কেউই চিনত না, বিশ্বকাপে প্রথম বলে এসে একটা উইকেট নিয়ে নিল, তারপরে কনসিস্টেন্সি। রাইট, এবং এখানে তো আপনি একটু আগে বলছিলেন, আমরা আলাপ করছিলাম যে বাইরে থেকে হায়ার করা, আসলে সরি হায়ার শব্দটা ঠিক না, এরা এখন দে হ্যাভ কোয়ালিফাইড, ওখানে রেসিডেন্সি কমপ্লিট করেছে এবং একটা সিস্টেম আছে আইসিসির, যাতে তারা খেলতে গেলে এত বছর খেলতে হয় বা ওখানে জন্ম নিতে হয়, যদিও পেরেন্টস মাইট হ্যাভ কাম ফ্রম এ ডিফারেন্ট কান্ট্রি। তো মোস্টলি দে হ্যাভ কোয়ালিফাইড, দে আর অল ইউএস সিটিজেন্স। এক্স্যাক্টলি। হীরা ভাই আছেন আমাদের সঙ্গে, আমার মনে হয় যে আমরা একটু তার সাথে কথা বলি, যেহেতু ঈদের সময়। ঈদ মোবারক। আমার সালামি কোথায়? শামীম আশরাফ চৌধুরী কিন্তু মোটা অঙ্কের সালামি দিয়েছেন। কেমন আছেন? শামীম ভাই আছেন, শামীম আশরাফ চৌধুরী, তাকে ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক। ঈদ সালামি মোবারক, আসলে ঈদ। ঈদের দিনই তো হয়, ঈদের পরের দিন চলে এসছে, আপনার সঙ্গে ঈদের দিন দেখা হলে হয়তো সালামি কোনোভাবে হয়ে যেত আর কি। না, এটা করা যাবে না হীরা ভাই। একটু আগে শামীম ভাই বলছিল যে আমাদের হীরার টুকরো এখন দেশে নেই, তাই কোপা আমেরিকার শো হচ্ছে না, খুব দুঃখজনক। আমরা সেই প্রসঙ্গে পরে যাব। বাংলাদেশ যে একদম আমাদের টান টান উত্তেজনা দিয়ে আমাদের পুরো মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল প্রথম ইনিংসের পরে, তারপর ম্যাচটা তারা জয়লাভ করলো। বাংলাদেশের ম্যাচ নিয়ে কি বলবেন? এরপর আমি সুপার 8-এ আসছি, হাতে সময় যদিও আমার কম আছে। মানে সেই জন্যই বাংলাদেশ ভোরে ম্যাচ খেলতে নেমেছিল, যাতে করে আপনাদের নিঃশ্বাস বা দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম না হয়, কারণ আপনারা যখন উঠবেন তখন বাংলাদেশ হয়তো জিতবে না হারবে। না, আমরা এখানে যারা রয়েছি 5:30 থেকে ম্যাচ দেখেছি। মানে বাংলাদেশের যে 107 রানের টার্গেট দিয়ে যে জিতলো, সেটা আসলে ক্রেডিটটা তো অবশ্যই বোলারদের। বোলাররা পুরো 4টা ম্যাচই গ্রুপ পর্বে খুব ভালো খেলেছে। এখন সুপার 8-এর 3টি ম্যাচ নিয়ে ভাবনা, 3টি দলই তো বেশ পরীক্ষিত দল, বিশেষ করে বড় দল ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে, তারপরে ভারত, তারপরে আফগানিস্তান। এই 3টি দলের সঙ্গে খেলতে গেলে কিন্তু ব্যাটিং ভালো করতে হবে। আজকে বাংলাদেশ দলের যে শিডিউল রয়েছে সেটা একটু জানিয়ে রাখি। তারা এন্টিগা পৌঁছেছে গতকাল বিকেলে, এবং তারপরে আজকে তারা অনুশীলন শুরু করবে। আজকে কিন্তু তারা দুবার অনুসরণ করবে, সকাল 9টা থেকে, স্থানীয় সময় 9টা থেকে 12টা পর্যন্ত অনুসরণ করবে, এবং এরপরে সন্ধ্যাতে অনুসরণ রেখেছে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে, এবং দুবার অনুসরণ করবে তারা। তাতে করে 3 ঘন্টা আর 2 ঘন্টা মানে 5 ঘন্টা অনুসরণ করবে বাংলাদেশ দল। এবং এই অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে বাংলাদেশ দল যে বাকি 3টে ম্যাচ রয়েছে, ক্রিকেটাররা বিশেষ করে ক্যাপ্টেন শান্ত, লিটন দাস, এদের কিন্তু খুব চেষ্টা করছে তারা যে তাদের নিজেদের ফর্মে ফেরার। মানে এখন তো যেটা অবস্থা হয়েছে যে লিটন দাস রান পাচ্ছেন না, অধিনায়ক শান্ত সলিড ব্যাটসম্যান, তিনি রান পাচ্ছেন না, যে কারণে কিন্তু খুব সমস্যা হচ্ছে দলের মধ্যে। মানে এই নিয়ে কথাও হচ্ছে, কিন্তু তারা অন্যান্য প্লেয়াররা যেটা বলছেন, তারা অনেক চেষ্টা করছেন, আসলেই চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করে তো আসলে পরীক্ষার খাতায় লিখতে হবে, মানে পরীক্ষার খাতায় তো নাম্বার পেতে হবে, সেটা আমরা দেখছি না। এইটা না পেলে কিন্তু আসলে ভারত বা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে, ইভেন আফগানিস্তানের মতো দলের বিপক্ষে আসলে খুব বেশি প্রত্যাশা করা সম্ভব না। যেটা আপনি বলছিলেন যে ঈদের দিন দম যায় অবস্থা, যে ম্যাচটা দেখছিলেন নেপালের মতো দলের বিপক্ষে, যদি উইকেটের কন্ডিশন খুব খারাপই বলতে হবে। ওই উইকেটে কিন্তু এর আগেও দক্ষিণ আফ্রিকা 115 বা 16 রানের টার্গেট দিয়েছিল নেপালকেই, তো উইকেটটা আসলে রান পাওয়াটা করেছিল। তবে টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি একটু রান পেতেন, তাহলে 25টা বা 30টা রান তো বেশি হতে পারতো।
অসংখ্য ধন্যবাদ হীরা ভাই। আসলে আমরা আবারও কথা বলবো, আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে কারণ সময় যেহেতু খুবই কম। আমি একটু বিদায় নিয়ে আসি, তারপর গান শুনতে শুনতে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি শেষ করছি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। কোথাও যাবেন না, আমরা গান শুনবো। কোন গান দিয়ে শেষ করছি? আচ্ছা, আদরে নাও ছুঁয়ে গানটা লিখেছেন এম এ আলম শুভ, সুর করেছেন রেজওয়ান শেখ। শুনবো। তোমার ওই চোখের হাসি পীড়িতের নাওয়ে ভাসি, তোমারও কাছে আসি যাইতে ডুবিয়া, আমার ডাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে, প্রেমের তরি বইয়া চলে তোমারে লইয়া, ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে, মন হারিয়ে যায় আবার তোমায় ছুতে পেলে, ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমার বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধরো, হব না আর অন্য কারো, আদরে তোমার বুকে নেব আরো।